সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক এম শাহজাহান মিনা, অর্থনীতিবিদ, পুঁজিবাজার নিয়ে যিনি অনেকদিন ধরে কাজ করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ আনিসুর রহমান, এফসিএ, ব্যাংক ও আর্থিক খাত বিশ্লেষক, যিনি অনেকগুলো ব্যাংকের অডিটর হিসেবে কাজ করছেন। আনিস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে সংযুক্ত হন। স্যার, বাজারের যে বর্তমান অবস্থা, কয়েকটি কারণেই বাজারে এইরকম হয়েছে এটি অনেকে বলছে। আপনি তো অনেক দিন ধরে বাজার পর্যবেক্ষণ করছেন, আপনার কি মনে হয় যে বাজার হঠাৎ করে যে জায়গায় গিয়েছিল, সবাই বলছে হঠাৎ করে, কিন্তু আসলে তো এটি অনেক দিনের যে বাজারে দরপতন, তারপরে সবার যে প্রচেষ্টা, আইনের সংস্করণ এবং সব পলিসি সাপোর্টের কারণে বাজারটা একটু বাড়া শুরু করেছিল। সেই জায়গা থেকে হঠাৎ থেমে গেছে। এখন অনেকে বলছেন যে এটা আর্টিফিশিয়ালি থামানো হয়েছে। স্যার, আপনার মতামত কি? হাসিব, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো দীর্ঘদিন ধরে একটা জিনিস পর্যবেক্ষণ করে আসছিলাম। গত 5 বছর 5.5 বছর বাজারের অবস্থা খুবই খারাপ ছিল, এবং সেইখান থেকে উঠে আসার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বেশ কিছু সংস্কারমূলক কাজকর্ম করেছেন এবং তার ফল কিন্তু আমরা পাওয়া শুরু করেছিলাম। তারপর আরেকটি বিষয় নিয়ে বড় সমস্যা ছিল যে বাংলাদেশ ব্যাংকে যে একটা রেস্ট্রিকশন ছিল, মার্জিন এক্সপোজার লিমিট, যেটা নিয়ে সেটাও আমরা দীর্ঘদিন বলার পরে প্রায় 5 বছর পরে নতুন গভর্নর সাহেব এসে সেটাকে মোটামুটিভাবে একটা পলিসি সাপোর্ট সেখানে দিয়েছে। এই সমস্ত কারণে কিন্তু বাজারটা মোটামুটি একটা পজিটিভ মুভমেন্টে চলে আসছিল এবং আসার যথেষ্ট কারণও আছে। অর্থাৎ গত 5 বছর 5.5 বছর এই আমাদের শেয়ার বাজারে বিনিয়োগ না থাকার কারণে অনেকেই একটু হতাশই ছিল, এবং পরবর্তীতে যেহেতু এই সংস্কারগুলো হয়েছে তখন মানুষ আস্তে আস্তে আবার আস্থা ফিরে পেয়েছিল এবং বিনিয়োগে ফিরে আসছিল। এবং তার ফল হিসেবে আমরা যে জিনিসটি দেখেছি যে এই আমাদের ডিসেম্বর মাস থেকেই কিন্তু বাজারটা আস্তে আস্তে আমরা একটু পজিটিভ মুভমেন্টে যাচ্ছিল, এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে 8 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লিটারেসি প্রোগ্রাম উদ্বোধন করলেন এবং সেই সাথে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুন অফিস উদ্বোধন করলেন, সেখানে বেশ কিছু মাননীয় প্রধানমন্ত্রীর মুখের থেকে যে কথাগুলি আসছিল, এটা কিন্তু মানুষ খুব আশাবাদী হয়েছিল, এবং যে কারণে সবার ভিতরে একটা আস্থা ফিরে আসছিল এবং এসে মানুষ কিন্তু বাজারে বিনিয়োগ করা শুরু করলো। এবং এটা করতে করতে আমরা যখন একটা দেখলাম যে তখন বাজারটা স্বাভাবিক অবস্থার দিকে আসছে, তারপর হঠাৎ করে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম গত কয়েক দিনে, এটার পিছনে 3টি কারণ আমার কাছে। 1 নম্বর কারণ হচ্ছে যে বাজারটা যে স্বাভাবিকভাবে আস্তে আস্তে এগোচ্ছে একটু ভালো অবস্থার দিকে, এবং এতে করে যদিও ইন্ডেক্স বেশ একটু বেশি বেড়ে যাচ্ছিল, আমরা বিভিন্ন সূত্র থেকে যে খবরটা পেয়েছি এটাকে আর্টিফিশিয়ালি একটু দমানোর জন্য একটা প্রচেষ্টা চালানো হয়েছে। সেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে করা হয়েছে। আমি যতটা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলিকে, মার্চেন্ট ব্যাংকগুলিকে তাদেরকে একটু ধীরে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। আমার মনে এই কাজটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কতখানি যুক্তিসঙ্গত হয়েছে আমার এই ব্যাপারে সন্দেহ আছে। আর সবচেয়ে পরবর্তীতে একেবারে লেটেস্ট যেদিন আমাদের মানিটারি পলিসি যেদিন ডিক্লেয়ার করা হয় 29 তারিখে, সেদিনে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, এটা মানিটারি পলিসি, মানি মার্কেট নিয়ে কথাবার্তা হবে, মানি সাপ্লাই নিয়ে কথাবার্তা হবে, কিন্তু সবই ঠিক ছিল। কিন্তু কোনো একটি পর্যায়ে আমি দেখলাম মাননীয় গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের, তিনি 2-1টি মন্তব্য করাতে আমার কাছে যেটা মনে হয়েছে এটা বাজারে এটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়েছে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একটা দৈনন্দিন কর্মকাণ্ড যে তারা শিডিউল ব্যাংকগুলি কোথায় কি বিনিয়োগ করবে, শেয়ার বাজারে কত বিনিয়োগ করবে, সে ব্যাপারে পলিসি গাইডলাইন আছে, এবং সেগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের রুটিন ফাংশন তারা তদারকি করবে। কিন্তু এইটাকে যেভাবে মুদ্রানীতি ঘোষণা করার সময় পুঁজিবাজার সম্পর্কে এরকম একটা মন্তব্য, এটা কিন্তু আসলে বাজারের জন্য একটা বিরাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে, যেটা আসলে আমার ধারণা মতে এটা হওয়াটা ঠিক হয়নি। বরং উচিত ছিল এমন কিছু কথাবার্তা বলা যাতে করে পুঁজিবাজার সম্পর্কে, যাতে করে বিনিয়োগকারী আশাবাদী হয়। আশাবাদী না হয়ে ওই মন্তব্যগুলির কারণে যেটা হয়েছে, তখন বিনিয়োগকারীরা মনে করেছে যে বাজার বোধহয় আবার নিয়ন্ত্রিত হতে
যাচ্ছে। এই যে বাংলাদেশ ব্যাংক বাজারকে নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাজারকে নিয়ন্ত্রণ করবে, এই ভয়ে আমার মনে হয় বিনিয়োগকারীরা একটু আবার থেমে গিয়েছে। আমার মনে হয় এটা করা ঠিক হয়নি, বাট এটা আমার মনে হয় এই যে থেমে গিয়েছে এতে ভীত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমি যেটা মনে করি অটোমেটিক্যালি বাজারটা আবার একটা স্বাভাবিক গতিতে ফিরে আসবে। আজ ভাই, আপনি তো অনেকগুলো ব্যাংকের অডিটর হিসেবে কাজ করেন। এখন যে ব্যাংকগুলোর যে অবস্থা, আমরা দেখেছি যে বাজেটটা বেড়েছিল সব ব্যাংকের এবং লিজিং কোম্পানিগুলোর টার্নওভার ভালো ছিল এবং সম্পৃক্ততা অনেক বেশি দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু এখন বাজারটা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ওই সময় যারা সম্পৃক্ত হয়েছিলেন তাদের কিন্তু 25 থেকে 30% কমে গেছে এই 7-8 দিনে। তো এখন কিন্তু ওই 30% লসে বিক্রি করে কেউ কিন্তু আর এখন অন্য শেয়ারে যাবে সেটি কিন্তু যাচ্ছে না, যে কারণে টার্নওভার অনেক কমে গেছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততাও কমে গেছে। আপনার এর সাথে অন্য কি বিষয়গুলো মনে হচ্ছে যে বাজারে টার্নওভার কমে যাওয়াটার কারণ? থ্যাংক ইউ মিস্টার হাসিম, আপনি ঠিকই বলেছেন যে ব্যাংকিং সেক্টরে বিনিয়োগকারীরা ইন করেছে, কারণ ব্যাংকিং সেক্টরে ওই সময় ইন করেছিল, কারণ ব্যাংকিং সেক্টরে শেয়ার প্রাইসটা লাস্ট 6 ইয়ার্স থেকে ডিক্লাইন করতে করতে এমন এক পর্যায়ে নেমেছিল যেটা যৌক্তিক মূল্যের অনেক নিচে। যখন বিনিয়োগকারীরা আসতে শুরু করলো তখন তারা দেখেছে যে ব্যাংকিং সেক্টরে ব্যাংকের একটা ব্যাংক আমি 9 টাকা 10 টাকায় পাচ্ছি, তাও আবার ন্যাশনাল ব্যাংকের মতো শেয়ার অথবা স্ট্যান্ডার্ড ব্যাংকের মতো শেয়ার অথবা এক্সিস ব্যাংকের মতো শেয়ার, এগুলো তো অনেক ম্যাচিউর ব্যাংক হয়ে গেছে। তখন তার ন্যাচারালি এটা পিক করেছে। আরেকটা জিনিস হলো যে যখন এগুলোকে পিক করতে গেছে তখন ইন্ডেক্সে হিট করেছে। আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের ব্যাংকিং এবং আর্থিক খাত তার সাথে ইন্স্যুরেন্স খাত মিলেই প্রায় 50% অ্যাভাব কিন্তু হলো আমাদের এই সেক্টর। তো এই সেক্টর যখনই কিছু ইনভেস্টমেন্টে গেছে বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যখন তারা ইনভেস্টমেন্টে গেছে, ন্যাচারালি ইন্ডেক্সটাকে একটু হিট করেছে এবং ইন্ডেক্সটা পিক করেছে। কিন্তু ইন্ডেক্স নিয়ে আমরা কেন এত চিন্তিত আমি এটা বুঝে উঠতে পারতেছি না। শেয়ারের যৌক্তিক মূল্যগুলো কোথায় আছে এটার দিকে আমরা নজর না দিয়ে ইন্ডেক্স দিয়ে কেন আমরা নজর দিচ্ছি, আমার বোধগম্য হচ্ছে না। কারণ এখনকার ইন্ডেক্সের সাথে এইবারকার যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সের সাথে আমি গত এর আগে যে ইন্ডেক্সটা ছিল এটা যদি আমি কম্পেয়ার করি, এটা কম্পেয়ারেবল নয়। কারণ যে মেকানিজমে ব্যাজ ইন্ডেক্স যতটুকু নিয়ে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে তার এটার কাঠামোটা আর তখনকার কাঠামোটা তো সেম না। অতএব আপনি এখনকার ইন্ডেক্সটার সাথে ওটাকে কিভাবে কম্পেয়ার করবেন? সে তো কম্পেয়ারেবল না। কেন কম্পেয়ার করতেছে আমি তাও বুঝতে পারি। এখন যদি একটু বলি যে এই এখন যে ইন্ডেক্সটা প্রতিদিন যেভাবে বেড়ে যায়, প্রতিদিন যেভাবে কমে, এটার আরেকটা কারণ হচ্ছে যে সম্প্রতি বিএসইসির একটি আইন পরিবর্তন করেছে। সেটি হচ্ছে যে স্পন্সর ডিরেক্টর যারা, মানে একদম মেইন উদ্যোক্তা যারা, তাদের ছাড়া পরবর্তী ডিরেক্টরও যদি হয়, যারা স্পন্সর থাকে তাদেরটা ফ্লোটিং শেয়ারে নিয়ে আসে এবং ওই ফ্লোটিং শেয়ারটাই তো ইন্ডেক্সে হিট করে। আচ্ছা, তো এই কারণে কিন্তু আপনার অল্প 10 পয়সা 20 পয়সা বা 1 টাকা বাড়লেই বা 5% বাড়লেই দেখা যাচ্ছে যে ইন্ডেক্স বেড়ে যাচ্ছে। এই যে আগের নিয়মে যদি থাকতো, কিছুদিন আগেও যেটা ছিল ফ্লোটিং শেয়ারটা যদি আগের নিয়মে থাকতো, তাহলে কিন্তু আপনার এই ইন্ডেক্সটা এইভাবে বাড়তো না। রাইট, এটা একটা ভালো কথা আপনি বলেছেন। কারণ ফ্লোটিং শেয়ার যখন বেশি বেড়ে যাচ্ছে, সেই ফ্লোটিং শেয়ারের পর বেসিস করে ইন্ডেক্সটা তখন হিট করতেছে। একটা শেয়ারের প্রাইস যদি 50 পয়সাও বেড়ে যায়, ইন্ডেক্সে এই ফ্লোটিং শেয়ার তো বেড়ে গেছে, ফ্লোটিং শেয়ারের জন্য সেটা ইন্ডেক্সটাকে গিয়ে হিট করতেছে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার সাথে আমি একমত হয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে এক্সপোজারের ব্যাপারটা রয়েছে, এক্সপোজারের ডেফিনেশন কি আমরা এখনো ঠিক করতে পেরেছি? কারণ এক্সপোজারের ডেফিনেশনের মধ্যে আমি যে একটা ব্যাংক বা একটা যে প্রতিষ্ঠান ও যখন ইনভেস্টমেন্ট করতেছে তার তো একটা শেয়ারের মূল্য আছে। যে পারচেজ প্রাইস থেকে সে একটা ধরে নিন সে 400 কোটি টাকা একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করলো, এইটা যদি প্রাইস একটু পিক করলে পরে এবং এই 400 কোটি টাকা তার ইকুইটির 25%, ওটা সে ওইভাবেই বেসিস করে সেটা করছে। যখন এই 400 কোটি টাকা মার্কেট পিক করার কারণে যদি 500 বা 600 কোটি টাকা হয়ে যায়, সাথে সাথে তাকে ইনভেস্টমেন্ট তাকে ডাউন করতে হবে। কারণ
মার্কেট ভ্যালুর উপর বেসিস করে তারা মার্কেট এক্সপোজারটাকে ক্যালকুলেট করতেছে। পলিসিগুলো তো এমনই হওয়া উচিত যেটা ওই টাকাটা আর ইনভেস্টমেন্ট করতে পলিসিগুলো পারতেছে তো না। আজিজ ভাই এমনই হওয়া উচিত যেটা বিনিয়োগ বান্ধব। আপনার এই যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সম্প্রতি যেটা মার্কেট প্রাইস ধরা হয়, এখন ক্যাপিটাল মার্কেট তো প্রতিদিন আপ ডাউন হবে, তাহলে ব্যাংকগুলো প্রতিদিন কেনা বেচায় ব্যস্ত থাকবে। তাই এখন তো তাই মনে হচ্ছে। শুধু সেটাই না, তারপরে যদি একটা গ্রুপ অফ কোম্পানি বা তার সাবসিডিয়ারিতে সে ইনভেস্টমেন্ট করে থাকে, সেটাও আপনার এখানে নিয়ে আসতেছে। যদি সে একটা তার প্রাইভেট ইনভেস্টমেন্ট করে থাকে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে, যেখানে সে ইনভেস্টমেন্ট করুক না কেন, সব ইনভেস্টমেন্টগুলোকে কিন্তু এক্সপোজারের ক্যালকুলেশনের মধ্যে আনতেছে। আমার প্রশ্ন হলো যে এক্সপোজারটা তো রিলেটেড টু লিস্টেড কোম্পানি ইনভেস্টমেন্ট, তো ওইটুকু যদি আমি নেই, প্লাস যদি এটা কি আপনার বাইং প্রাইসে নেই, পারচেজ প্রাইসে যদি আমি ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা তৈরি করি, সেটাকে কাউন্ট না করে মার্কেট প্রাইসে কাউন্ট করতে গেলে তো এক্সপোজার নিয়ে প্রতিদিন এই প্রবলেমটা থাকবে। এবং তাদেরকে ওই যখনই ওই এক্সপোজারের উপর বেসিস করে যখনই এটা একটু পিক করতে চাইবে, তখনই তাকে সেলে চলে আসতে হবে। আমি এই পলিসি মেকারদের প্রতি বা আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, এই জিনিসগুলো একটু বিশ্লেষণ করে দেখা দরকার, কোনটা যৌক্তিক, সেই যৌক্তিকটাকে তারা যেন বিবেচনায় নিয়ে আসে। স্যার, এখানে আরেকটি বিষয় আছে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি আমরা যেটা শুনেছি বিভিন্ন ব্যাংকগুলোর সাথে কথা বলে, তারা কিন্তু প্রতিনিয়ত ব্যাংকগুলোকে বলছে তোমরা বিক্রি করো। এখন অনেক ব্যাংক কিন্তু এক্সপোজারের মধ্যে আছে এবং অনেকে কিন্তু ইনভেস্টমেন্ট তেমন করছেও না, অনেক মানে সুযোগ আছে করার, তারপরও কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে। এবং বৃহস্পতিবারে যেহেতু তাদেরকে রিপোর্ট দিতে হয়, তো ওই এক্সপোজারের মধ্যে থাকতে হবে, সেই অনুযায়ী বুধবার মঙ্গলবার যেদিন সুযোগ পায় তারা বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংক এই ক্যাপিটাল মার্কেট নিয়ে যত ধরনের কথা বলছে, যে ধরনের প্রতিনিয়ত ব্যাংকগুলোকে বলছে এবং এক্সপোজারের বিষয়টা প্রতি বৃহস্পতিবার যেভাবে তথ্য চাচ্ছে, এই সেম তথ্যগুলো একইভাবে যদি এই অন্য ঋণের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকই করতো, তাহলে তো এই যে প্রতিনিয়ত আমরা দেখতাম না এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি। এবং সম্প্রতি গভর্নরের একটি প্রোগ্রাম আমি নিজেই কাভার করেছি, রূপালী ব্যাংকের একটি ব্যবসায়িক সম্মেলন ছিল, সেখানে গভর্নর কিন্তু বলেছেন স্পষ্ট করে যে সরকারি 4টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ, মোট খেলাপি ঋণের পরিমাণের 34%, 33.9%। তো এই উনি বলছেন যে সরকারি ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এগুলো জানে, দেখছে, বলছে, নজর না দিয়ে ক্যাপিটাল মার্কেটের দিকে যেভাবে নজর দিচ্ছে, এটা কি মানে স্বাভাবিক? এটি ওকে হাসিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা এর আগে এই কথাগুলি বারবার বলি করেছি। এখানে দুইটা পার্ট আসছে। একটা পার্ট আসছে আমাদের শেয়ার বাজার বিনিয়োগের ব্যাপারে, যে এক্সপোজার লিমিটেড ডেফিনেশনটা। এক্সপোজার লিমিটের একটা বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংক মোটামুটি সলভ করেছে, ওই যে সেল প্রেশারটা কমানোর জন্য। আর একটি বিষয় এখন অস্পষ্ট রয়ে গেছে, সেটা হচ্ছে এক্সপোজার লিমিটেড ডেফিনেশন উনি যেটা বললেন, সে আজকে আমি একটি কোম্পানির শেয়ার 15 টাকা করে কিনলাম, আমার ইনভেস্টমেন্ট 15 টাকা করে ধরা উচিত। এইটা যদি 1 মাস 2 মাস পরে বা 1 সপ্তাহ পরে যদি 20 টাকায় চলে যায় এবং আমার ইনভেস্টমেন্ট যদি 20 টাকা দিয়ে মেজার করা হয়, এটা আমার মনে হয় সঠিক ডেফিনেশনের ভিতরে আসে না। আমার ইনভেস্টমেন্ট তো 15 টাকা করে, সুতরাং ওইটাকে ওইখানে নিয়ে আসতে হবে। তারপর উনি আরেকটি বিষয় বলেছেন যে লিস্টেড এবং আনলিস্টেড কোম্পানির যে ইনভেস্টমেন্টটা, এই যে বিষয়গুলি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক একটা জিনিস পরিষ্কার করেছে, সেটা হচ্ছে যে এক্সপোজার লিমিটের যে সেল প্রেশারটাকে কমানোর জন্য যে অ্যাডজাস্টমেন্টটা দরকার, কিন্তু এই ডেফিনেশনটা আমি এইখানে বেশ কতগুলি অনুষ্ঠানে এবং আরও 2-1টি চ্যানেলে অনুষ্ঠানে যারা এই পুঁজিবাজার নিয়ে কাজকর্ম করেন। স্যার একটু থামাচ্ছি, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হাসিব ভাই। জি বলুন। আমি জালাপাটি থেকে আজাদ বলছিলাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল ভাই, বহুজাতিক কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসা নিয়ে তো এটাকে অনেক মন্ত্রী বা প্রভাবশালী লোকজন কথাবার্তা বলছিল। তো এখন গতকাল একটা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবার বললেন যে এগুলোকে বাধ্য করা ঠিক হবে না। তো এরকম কথাবার্তা আসলে এগুলো কি আবার গত বছর ভুল না করে থাকি, গত বছর ইউনিলিভারের যে প্রধান সে বলেছিল যে আগামী 2-4-10 বছরে বাংলাদেশের মার্কেটে তালিকাভুক্ত সম্ভাবনা নাই। তো এগুলো কি, এগুলো কার কি কেউ নেই? জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি স্যার। আমি ওইটাই প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিই। আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে এই যে অর্থাৎ এই যে এক্সপোজার লিমিটেড ডেফিনেশনটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে তখন যেটা দেখা যাবে যে এই পুঁজিবাজারে
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্চেন্ট ব্যাংকগুলি এবং পার্টিকুলারলি আমাদের ব্যাংকের সাবসিডিয়ারি যেগুলো রয়েছে। অর্থাৎ এই ডেফিনেশনটা যদি পরিষ্কার করা হয় তাহলে তখন তাদের এখানে বিনিয়োগের ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে এবং আমরা এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষমতা যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু পুঁজিবাজার স্বাভাবিক অবস্থা আসবে না। অর্থাৎ আমরা যখনই দেখব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করছে তখনই কিন্তু আমার ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীও সেখানে চলে আসছে। সুতরাং এখানে এই মার্চেন্ট ব্যাংকের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। সুতরাং আমার মনে হয় এই ডিফারেন্সটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করা দরকার। আর একটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন যে এই যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ে যত মাথা ঘামাচ্ছে এই মাথা ঘামান যদি আমার টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেটে নন পারফর্মিং লোনটা নিয়ে যদি ঘামাইতো তাহলে বোধহয় দেশের অনেক উপকার হতো। অর্থাৎ এই যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটি ব্যাংক বা বিভিন্ন ব্যাংক কত টাকা শেয়ারে বিনিয়োগ করছে এইটা বারবার তদারকি করাটা কিন্তু আমি মনে করি শেয়ার বাজারের উপরে একটা আঘাত ছাড়া আর কিছুই না। অর্থাৎ এটাকে ডিসকারেজ করা, যেটা গত কয়েক বছর ধরে করে আমরা কিন্তু পুঁজিবাজারে প্রচুর ক্ষতি করেছি। সেই জন্য আমাদের একটা অনুরোধ থাকবে পুঁজিবাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া এবং সাথে সাথে আর একটা অনুরোধ থাকবে পুঁজিবাজারে যেভাবে আপনারা তদারকি করছেন এই তদারকি এখানে কমিয়ে দিয়ে আপনারা তদারকি করেন স্বাভাবিক নিয়মে। ওই যে নন পারফর্মিং লোন যেগুলি আছে ওইগুলিকে আদায় করার জন্য আপনার বেশি অ্যাটেনশন দিলে আমার মনে হয় দেশ উপকৃত হবে এবং দেশের আর্থিক বাজারটা এটা স্বাভাবিক অবস্থায় আসবে। এবার আমি ওনার প্রশ্নের উত্তরে আসি, যেটা যে উনি যে প্রশ্নটি করেছেন আসলে এটা তো খুবই স্বাভাবিক। আমরা একথা বলেছি যে পুঁজিবাজারে প্রচুর সংস্কার করা হয়েছে। পুঁজিবাজার আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব বলেছেন পুঁজিবাজার এখন অনেক শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য যেটা করতে হবে ভালো ভালো কোম্পানির শেয়ার কিন্তু এখানে নিয়ে আসতে হবে। এখানে একটা সময় যদি বিনিয়োগকারী আবার বিনিয়োগে আসে উৎসাহ প্রদান করে তাহলে দেখা যাবে একটা সময় শেয়ারে কিন্তু ঘাটতি পড়ে গেছে। এজন্য আমরা দুইটা সেক্টরের শেয়ারকে বাজারে আনার জন্য অনেকবার কথা বলেছি। একটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, আরেকটি হচ্ছে সরকারি কোম্পানি। এগুলির ব্যাপারে আমাদের অর্থমন্ত্রী কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের লোকজনের উপরে যথেষ্ট ক্ষোভও প্রকাশ করেছেন যে কেন এগুলিকে নিয়ে আসা হচ্ছে না। অর্থাৎ এই যে যদি আমরা পুঁজিবাজারকে শক্ত ভিতরের উপর দাঁড়া করাতে চাই বা এর পরিসর আরও বাড়াতে চাই তাহলে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে পুঁজিবাজারে নিয়ে আসতে হবে এবং এটার জন্য দরকার হলে গভর্নমেন্টের কিছু পলিসি সাপোর্ট দিতে হবে, নতুন করে পলিসি ফর্মুলেট করতে হবে। সুতরাং এটা না করলে পুঁজিবাজারে যদি আমরা আবার শেয়ারের শর্টেজ দেখি তাহলে কিন্তু আর একটা বিপর্যয়ের সম্ভাবনা থাকতে পারে। ভাই স্যার যে কথাগুলো বললেন এগুলোর সাথে আপনি একমত কিনা যে ব্যাংকের তদারকি কোন দিকে বাড়ানো সবচেয়ে বেশি জরুরি? এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাজারের যে আচরণ, আজকে অনেকেই আশা করেছিলেন যে আজকে বাজারটা হয়তো একটু ইতিবাচক হবে কারণ বিএসইসির আজকে কমিশন মিটিং আছে, হয়তো সেখানে কোনো ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে যে নেগেটিভ ইকুইটিতে যে লেনদেনের বিষয়টা সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত সময় ছিল এবং সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আবেদন করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিএসইসি এটার টাইমটা হয়তো বাড়াতে পারেন আজকে। আমি যে জিনিসটা নিয়ে স্টার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে গত মাসের 18 তারিখে আমি এই অনুষ্ঠানে বলেছিলাম যে মার্কেটে আর্টিফিশিয়াল ইন্টারফারেন্স যেন না হয়। আর্টিফিশিয়াল ইন্টারফারেন্স যদি মার্কেটে হয় তাহলে কিন্তু মার্কেটকে ধরে রাখাটা বেশ কষ্টকর হবে। আজকে আপনি দেখেন আপনাদের বক্তব্য থেকে যে জিনিসটা আসতেছে যে ব্যাংক আপনার বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সবাই আর্টিফিশিয়ালি মার্কেটটাকে একটু কুল ডাউন করতে চেয়েছিল। এখন কুল ডাউন করতে গিয়ে তো এখানে বলছেন যে একটু কুল ডাউন করতে চেয়েছে। একটু কুল ডাউনের বিষয়টা এরকম যে বিএসইসি বলবে যে একটা, তারপরে সবগুলো টপ ব্রোকারকে ডেকে কিন্তু বিএসইসি একটা মিটিংও করেছে, সেখানে বিএসইসির ইডি উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে কঠোরভাবে ধরা হবে। তারপরে যেটাই হচ্ছে যে এই সম্প্রতি স্যার যেটু বললেন আমি একমত, আমরাও যেটা শুনতে পেরেছি যে টপ ব্রোকারেজ হাউসগুলোকে আপনার ডিএসসির সিআরও একটা চিঠি দিয়েছেন, ফিজিক্যাল ভিজিটে যাবেন এবং সেখানে অনেক বিষয় এমন অনেক বিষয় সেখানে মেনশন করা হয়েছে যেটিতে আতঙ্কে আছেন অনেক ব্রোকার এবং সেই কারণে শেয়ার বিক্রি করছেন, সেটা কিন্তু তারা স্পষ্ট করে বলছেন। না, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম
আমি এই আপনার এই অনুষ্ঠানে গত দিনও আমি বলেছিলাম, গতবার আমি আসার সময়টা বলেছিলাম যে আর্টিফিশিয়ালি কোনো কিছু করতে চাইলে তার রেজাল্ট কিন্তু ভালো হবে না। আমাকে যেটা করতে হবে, পলিসিগত রেগুলেটরি বডিদেরকে বা সরকারকে তার পলিসি নিয়ে এগিয়ে আসতে হবে। যখন ডিমান্ড ক্রিয়েট হয়ে যায় আমার মার্কেটে, এই ডিমান্ডটাকে মিট আপ করার জন্য আমাকে পলিসিগতভাবে আমাকে সাপ্লাইটা আনতে হবে। যে স্যার যে কথাটা কিছুক্ষণ আগে বললেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, আমাদের সরকারি সেক্টরের যে অনেকগুলো ইউনিট আছে যেগুলো সরকার অনেক আগের থেকেই পুঁজিবাজারে নিয়ে আসতে চাচ্ছে, এইগুলোকে তৈরি থাকা দরকার। যখনই আমার ডিমান্ড ক্রিয়েট হবে তখন যেন আমি মার্কেটে ইন করতে পারি, এটাকে ব্যালেন্স করার জন্য। আপনি যদি এইভাবে, আপনি যেটা বলতেছেন, এইভাবে ডেকে ডেকে এনে যদি আমরা মার্কেটকে কুল ডাউন করতে চাই, মার্কেটে ভাইব্রেন্ট করতে চাই, এটা কতটুকু যৌক্তিক, এটা বিনিয়োগকারীরাও একটু দেখতে পারে, আমরা যারা আছে আমরাও এটা বিবেচনা করে দেখতে পারি যে এটা যৌক্তিক কিনা। এটা আমি তো মনে করি এটা কোনো ক্রমেই যৌক্তিক নয়। এবার আসেন বাংলাদেশ ব্যাংকের যে কথাটা, মনিটারি পলিসিতে গভর্নর সাহেব যে বক্তব্যটা দিয়ে গেলেন, পুঁজিবাজার আমাদের একটা সেন্সিটিভ মার্কেট, এটা কে না জানে, সবাই জানে। পুঁজিবাজার নিয়ে কথা বলার সময় প্রত্যেককে একটু সচেতন হয়ে সাবধান হয়ে কথাটা বলা উচিত, নতুবা আমরা এই মার্কেটকে আমরা স্বাভাবিক গতিতে চলতে দিতে পারবো না। 2009 এবং 10-এ যখন বাংলাদেশ ব্যাংক তার ব্যাংকিং সেক্টরে বা ফিনান্সিয়াল সেক্টরে এই এক্সপোজার তার লিমিটের বাইরে পুঁজিবাজারে বিনিয়োগ করলো, তখন যদি ওনারা সচেতন হতেন তাহলে তো 2010 সালে এই প্রবলেমটা হতো না। আবার যখন পুঁজি ওনারা বের করে নিয়ে গেলেন, বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন মোতাবেক যখন ব্যাংকিং সেক্টর থেকে পুঁজি বের হয়ে গেল, দীর্ঘ 6টা বছরে কোথায় পুঁজিবাজার আমাদের নামলো? আপনি একটু যদি দেখেন ওই প্রাইসটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে 3%, আমি দেখেছি অনেকগুলো শেয়ারের প্রাইস অনলি 3%, 97% প্রাইস গন। 3% ন্যাশনাল ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, আপনার অন্যান্য লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিগুলো, অনেকগুলো ব্যাংক আপনি দেখেন যেটা 7 টাকা 8 টাকা 9 টাকার নাম ছিল, সেগুলোর সাথে যদি দেখেন তার পিক প্রাইসটা কত ছিল, তার 3-4%। তাহলে এই যে আমরা হঠাৎ করে শুনলাম যে বাজার অনেক বেড়ে গেছে, বাজারকে আটকাতে হবে, আমরা যে মিডিয়ায় দেখছি বিভিন্ন ব্যক্তিরা যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কোনো সময় কথা বলেন না, হঠাৎ যখন বাজার বাড়ে তখন হঠাৎ করে এমন কথা বলেন যাতে একটা আলোড়ন সৃষ্টি করে। এখন তারা কি এই শুধু এই বাহবা বা নিজেকে জাহির করার জন্য এই কথাগুলো বলেন, নাকি এটার যৌক্তিক কোনো কারণ আছে? আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়া তো বেশ কঠিন, কিন্তু প্রশ্নটা হলো ওনারা মনে হয় বাস্তব অবস্থাটার সম্বন্ধে কতটুকু ওয়াকেফাল রয়েছেন এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আরেকটা বিষয়, আপনি কি যারা ইন্ডেক্স নিয়ে কথা বলেন, আপনার কথা ধরেই যদি বলি যে এই 2010-এর এখন যদি কম্পেয়ার করেন, আপনার অনলি 3-4% প্রাইস আছে, 90% অনেক কমে গেছে অনেক শেয়ারই, ব্যাংকেরই তো অলমোস্ট 70-80% কমে গেছে প্রত্যেকটা ব্যাংকের। তাই যদি হয় তাহলে এই বিষয়গুলো তারা না জেনে কি ইন্ডেক্স নিয়ে কথা বলেন? যদি জানেন তাহলে তো ইন্ডেক্স নিয়ে কথা বলার কথা না। কিন্তু প্রাইস আবার আপনি দেখেন যে পৃথিবীর সব দেশে যা বড় ধস হয়েছে ক্যাপিটাল মার্কেটে, তারপরে কিন্তু আপনার যখন বেড়েছে তখন কিন্তু ওই আগের ইন্ডেক্সকে ক্রস করেছে। তো 8,900 থেকে এখন তো 5,400। দুটো জিনিস আপনাকে আমাকে বুঝতে হবে যে ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে। এই যে নতুন আজকে একটা আইপিওতে একটা কোম্পানি ইন করেছে, যখনই আইপিওতে সে আসতেছে, সেকে ইন্ডেক্সকে আমি যদি অন্যান্য কোম্পানির প্রাইস যদি সেম থাকে, তারপরেও দেখা যাবে আপনার ইন্ডেক্স আজকে একটু বাড়বে। কারণ যখনই নতুন কোনো আইপিওর শেয়ার মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে আসতেছে, তখন সে ইন্ডেক্সকে হিট করবে। তাহলে আমাকে দেখতে হবে এই গত 6 বছরে, এটা 7ম ইয়ার, 6 বছরে কতগুলো নতুন কোম্পানি আসছে। এই কোম্পানিগুলো যখন আসছে তখন আমার ইন্ডেক্সে অটোমেটিক্যালি হিট করেছে। তো ইন্ডেক্স তো আমার এই কোম্পানিগুলোর জন্যই আমার ইন্ডেক্সটা বাড়বে। তারপরে দেখতে হবে যখন আমার মার্কেট ক্যাপিটালাইজেশনটা বাড়তেছে, মার্কেট যখন আমার বড় হচ্ছে, তো ইন্ডেক্সে অটোমেটিক্যালি এসে এগুলো এতে হিট করবে। তো এই জিনিসগুলো যদি আমি না বুঝতে চাই তাহলে তো চলবে না। এখন প্রশ্ন হলো যে শেয়ারগুলোর যৌক্তিক মূল্য কি আছে, না যৌক্তিক মূল্যের অনেক নিচে এখনো ট্রেড হচ্ছে? এই যৌক্তিক মূল্য নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে। এই জায়গায় আসবে, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি আবু বকর বলছিলাম। হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার কোশ্চেন হলো, সরকারি চাকরি যারা করেন তারা কি শেয়ার বাজারের সাথে সংযুক্ত হতে পারেন? বুঝি নাই শেয়ার প্রশ্নটা। সরকারি চাকরি যারা করে তারা শেয়ার বাজারে। জি জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা আমাদের জানা নেই স্যার, আপনাদের কোন জানা? না, এটা আসলে না পারার কোনো কারণ নেই। তার কারণ এটা তো ওইরকম কোনো লাইসেন্স নিয়ে ব্যবসা করার কোনো বিষয় না। অর্থাৎ আমার কাছে যদি কোনো সেভিংস থাকে, আমি যদি সরকারি চাকরিও করে থাকি, আমার সেভিংসের একটা অংশ আমি অবশ্যই শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবো। সুতরাং এখানে কোনো আইনগত বাধ্যবাধকতা বাধা কিন্তু নেই। এটা একটা। এখন হাসিব উনি যে কথাগুলো বলছেন ওর সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হলো এই যে ইন্ডেক্সের কথা যেটা বলা হলো। আজকে আমার ইন্ডেক্স 5,600-তে যখনই গেল, যেটা এতদিন 4,000 বা 4,200-তে অনেক দিন ধরে ছিল, 5,600-তে বা 700-তে গেল। এটা আমি যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, এটা 20% হয়তো বেড়েছে, বা 20%ও হয়নি, 15% বেড়েছে। আমি মনে করি বাজারের ইন্ডেক্স যে পর্যায়ে ছিল সেই পর্যায় থেকে যদি 15% বা 20% 2 মাসে বাড়ে, এটা অযৌক্তিক না। কারণটা হচ্ছে যে আসলে তো বাজারের শেয়ারের দাম অনেক কম ছিল। যারা বুদ্ধিমান বিনিয়োগকারী, আমরা যেটা দেখেছি ওই সময়টায় কিছু বিদেশি বিনিয়োগকারী শেয়ারে বিনিয়োগ করেছে, বিকজ তারা দেখেছে এইটাই হচ্ছে লোয়েস্ট পসিবল প্রাইস, এর থেকে কম প্রাইসে তারা পাবে না। যে কারণে আমরা কিছু বিদেশি বিনিয়োগকারী এখানে তারা বিনিয়োগ করেছে বলে আমরা খবর পেয়েছি। আর একটা জিনিস হলো যে এই যে ইন্ডেক্স ক্যালকুলেশন যেটা বললেন, যদি আমরা দুই একটা উদাহরণ দিয়ে বলি, আগে যখন হাইয়েস্ট উঠছিল আমার 8,900, আমি 9,000ই ধরলাম, তাই না? তখন বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক লিমিটেড শেয়ারের দাম ছিল 277 টাকা এরকম, বা 190-95 এরকম ছিল আর কি। এর পরে ওই বোনাস শেয়ার দেওয়ার পরে 190 টাকাও যদি আমি ধরি, সেটা এখন 13 টাকা আসছে। তাহলে পার্সেন্টেজে কত আসে সেই হিসেবে যদি ধরি, অর্থাৎ ওই সময়কার এই 8,900 এখন 1,000 ইন্ডেক্সের সমান। সুতরাং সেই 1,000 ইন্ডেক্সের সমান হওয়ার কথা, অর্থাৎ আমরা কিন্তু 1,000 ইন্ডেক্সের স্তরেই কিন্তু রয়ে গেছি। সুতরাং এইটা এই 5,700 উঠলো, এই 5,700 এবং এই 1,000, ইট ইজ নট কম্পেয়ারেবল। সুতরাং ইন্ডেক্স নিয়ে আমার মনে হয় মানুষের এত বেশি উদ্বেগ প্রকাশ করার কোনো কারণ নেই। আমরা যেটা দেখি যে ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই সারাদিন যারা প্রতিদিন যারা মনিটরিং করেন, এটা রিসার্চ করেন, বা এইখানে যারা চাকুরি করেন, এরা কিন্তু ইন্ডেক্স নিয়ে দেখেন কিভাবে ইন্ডেক্সটা ক্যালকুলেশন হয়, সব কিছু জানেন। কিন্তু যারাই হঠাৎ করে বাজারটা যখন একটু বাড়া শুরু করে তখন ইন্ডেক্স নিয়ে কথা বলেন, তারা কিন্তু এই যে 2010-এ যে জেনারেল ইন্ডেক্স ছিল ডিএসসির, আর এখন যে ডিএসসি এক্স ইন্ডেক্স ক্যালকুলেশন করেছে, এই ডিএসসি এক্স ইন্ডেক্স ক্যালকুলেশন করতে যে এখানে কতটি কোম্পানি আছে, এখানে যে ফ্লোটিং শেয়ার ধরা হয় না কি ধরা হয়, এই বিষয়টি জানেন কি না এই ক্যাপিটাল মার্কেটের সবাই কিন্তু সেটাই প্রশ্ন করছে। বিষয়টা কিন্তু ওইটা, অর্থাৎ এটা তো আমাদের একটা জাতীয় রোগই আমি বলবো, বা সমস্যায় আমি বলবো, যে আমার যেখানে কথা বলা উচিত না, বা কথা বলার মতো অথরিটি নেই, বা ওই কথা বলার মতো আমি যেটা বলবো যে নলেজ থাকা দরকার সেটা নাই, এরকম অনেকে অনেক কথা বলে। এটা হলো মানুষের, আমাদের দেশের লোকের এটা কিন্তু একটা অভ্যাসই, যে একটু কিছু বলে নিজেকে জাহির করার একটা বিষয়, এটা তো আছেই। কিন্তু আমরা যারা এই শেয়ার বাজার নিয়ে যারা আমরা গবেষণা করি বা আমরা অ্যানালাইসিস করি, আমরা সেই হিসেবে দেখি সেই ইন্ডেক্স আর এই ইন্ডেক্স কিন্তু এক না, যেটা আমি একটু আগে বললাম। অর্থাৎ সেই 2010-এর ইন্ডেক্স যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটা এখন 1,000 কি 1,500 হওয়ার কথা। জি ভাই, যৌক্তিক মূল্য বলেছিলেন, যে যৌক্তিক প্রাইসটা আসলে কিভাবে ক্যালকুলেশন করবেন? আমরা দেখেছি যে এই যে আপনার রেগুলেটররা যে বাজারকে একটি প্রেসার দেওয়ার কথা বলেছিলেন, তারা কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে যৌক্তিক প্রাইসে যেন থাকে। যৌক্তিক প্রাইসের সংজ্ঞাটা কি? ক্যাপিটাল মার্কেটে যৌক্তিক প্রাইস বলতে কিছু আছে? যেটা যৌক্তিক প্রাইসের সংজ্ঞা দেওয়াটা ভেরি ডিফিকাল্ট, এটা দিস ইজ ট্রু। কিন্তু যৌক্তিক প্রাইস বলতে আমি যেটা মিন করতেছি, ওই কোম্পানি বা ওই বিজনেস হাউসের যেটা আমার লিস্টিংয়ে আছে, তার ম্যানেজমেন্ট, তার ফিউচার পটেনশিয়ালিটি, তার পাস্ট ট্র্যাক রেকর্ড, তারপর ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড, এই সবগুলো বিবেচনা করে ওই শেয়ারটার প্রাইস আমার কি হওয়া উচিত, সেটাকে আমরা যৌক্তিক প্রাইস বলি।
আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বারেবার আমি এনবিএলকে টেনে আনতেছি ফর এক্সাম্পল পারপাসে, যে আমি ওটাকেই যদি আমি আমার এতে নেই, তাহলে কি আপনারা মনে করেন এটা যে ব্যাংকটা একটা 1981-82 ব্যাংক, এত একটা এস্টাবলিশড ব্যাংক, সেই ব্যাংকটার প্রাইস 8 টাকায় চলে আসছে, যেটা 200 টাকার প্রাইস, সেটা কি যৌক্তিক? সবাই বলবে এটা যৌক্তিক নয়। যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যাংক যদি আইপিওতে আসার পরে ব্যাংকটা ইনিশিয়াল স্টেজেই আমরা দেখেছি আমাদের মার্কেটে 20 টাকা থেকে 30 টাকার মধ্যে ট্রেড হয়, তাই না স্যার? আপনি বলেন 20 টাকা থেকে 30 টাকার মধ্যে, আগে তাই হয়েছে যে 20 টাকা থেকে 30 টাকার মধ্যে যদি একটা শেয়ার ট্রেড হয় একটা নতুন ব্যাংক, তাহলে একটা এস্টাবলিশড ব্যাংক যে তার ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড ভালো, তার ম্যানেজমেন্ট ভালো, সব কিছু ভালো, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে আরেকটু প্রিমিয়াম প্রাইস তার হওয়া উচিত, 30-40 টাকাও আমরা হতে পারি। এখন কি আমি ওইভাবেই বলতে চাচ্ছি যে যৌক্তিক প্রাইস বলতে each and individual ইনস্ট্রুমেন্টের ম্যানেজমেন্ট ওর পটেনশিয়ালিটি, ফিউচার পটেনশিয়ালিটি, তার পাস্ট ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড সব কিছু মিলেই আমাকে বিবেচনা করতে হবে এটা যৌক্তিক প্রাইস কি না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি ওনারা যারা এই মার্কেট নিয়ে বা মার্কেটকে আপনার কুল ডাউন করাতে চাচ্ছেন বা মার্কেটকে মনে করতেছে বেশি বেড়ে যাচ্ছে, ওনারা এটা অ্যানালাইসিস করে দেখেছেন কিনা যে ওনার শেয়ারগুলোর প্রাইস যৌক্তিক কিনা। আমি মনে করি একমাত্র আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এবং দেশীয় কিছু 2-1টা কোম্পানি ছাড়া এখনকার মার্কেটে প্রায় কম বেশি সব শেয়ারের প্রাইস অযৌক্তিকভাবে ডাউন রয়েছে। আরেকটি বিষয় আপনি দেখেন, এই যে আপনার বাজারটা যখন বাড়লো, বিশেষ করে যখন ব্যাংকগুলো লিজিং এবং ভালো কোম্পানিগুলোর মুভমেন্ট ছিল পাওয়ার সেক্টরে, তখন আমরা দেখেছি যে এইখানে রেগুলেটর যারা আছেন তারা যেভাবে সবাইকে নিয়ে বসেছেন বাজারটা কিভাবে কমানো যায়, ডিএসসি বলেন, সিএসসি বলেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এখন যে বাজারটা যেভাবে পড়ছে আপনার 100 পয়েন্ট, 80 পয়েন্ট, 90 পয়েন্ট করে পড়ে যাচ্ছে প্রতিদিন, এখন কিন্তু আমরা কোনো মিটিং দেখছি না, কাউকে নিয়ে বসতেও দেখছি না এবং অনেকেই চুপচাপ বসে আছেন। এবং আমরা যারা কাজ করি এই ফিল্ডে, আমরা ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ করেছি যে আপনারা এখন তাহলে কিছু করছেন না কেন, এখন কেউ দায় নিতে চাচ্ছেন না। আপনি একটা ভালো প্রশ্নই করেছেন। আমি যতদূর মনে পড়ে লাস্ট বৃহস্পতিবারে মনে হয় দেখলাম যে টিভির স্ক্রলে একটা নিউজ যাচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, তারা 3 জনে মিলে একটা এই গত রবিবারে একটা মিটিং, 11টার সময় একটা মিটিং হওয়ার কথা। এই মিটিংটা কেন হলো না এটা আমার বোধগম্য না। এই মিটিংটা না হওয়ার কারণ একটা, তারা বলছেন মানে এই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং ডিএসসি, তারা আসলে এই মিটিংটা করতে চাচ্ছিলেন, বাজারের যেভাবে পতন হচ্ছে এটা আসলে অস্বাভাবিক মনে করছেন, তাই সেই কারণে বসতে চাচ্ছিলেন। কিন্তু তারাই আবার ডিসিশন নিয়েছেন যে তারা এটি সমাধান করতে পারবেন কি না, যদি না পারেন তাহলে কি হবে স্যার? হ্যাঁ হাসিব, আমি যে জিনিসটা বলি যে যৌক্তিক প্রাইস যেটা আসলে এটা কিন্তু আমাদের এটা ক্যালকুলেশনের করা আমাদের ফর্মুলা আছে, ডিভিডেন্ড মডেল আছে, একটা ক্যাশ ফ্লো মডেল আছে, সেগুলোতে আসলে একটি কোম্পানির শেয়ারের দাম কত হওয়া উচিত সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। এটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। আর একটা আছে যে রিয়েলি একটি কোম্পানির, আমি আজকে যদি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনি এবং 1 বছর পরে যদি আমি সেটার উপর 10% ডিভিডেন্ড পাই এবং ওই 1 বছর পরে ডিভিডেন্ড পাওয়ার পরে আমি 5 টাকা যদি ক্যাপিটাল গেইন পাই, তাহলে আমার রিটার্ন হচ্ছে 15%, অর্থাৎ ওই 10 টাকা প্লাস 5 টাকা 15%, অর্থাৎ আমার রেট অফ রিটার্ন কিন্তু তখন 15% হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার একটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন থাকে, আমার ওই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়েই কিন্তু আমি একটা শেয়ারের যে মূল্য কত হওয়া উচিত সেটা ক্যালকুলেশন করার পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি অনুযায়ীও এখনও দেখা যাচ্ছে প্রচুর কোম্পানির শেয়ারের দাম আন্ডার প্রাইসড। যেগুলি দাম একটু বাড়া শুরু করেছে, হঠাৎ করে আপনি যেটা বললেন যে বিভিন্ন কর্নার থেকে এগুলিকে আস্তে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, আসলে এই পদক্ষেপটাই বোধহয় ঠিক না। বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। হ্যাঁ, আমি দেখব রেগুলেটর হিসেবে যে বাজারে কোনো ধরনের ইললিগাল
বা আনইথিক্যাল ট্রানজ্যাকশন হচ্ছে কিনা। স্যার এইখানে একটু বলি, আপনি যেটা বললেন যে এই ক্যালকুলেশন করার একটা পদ্ধতি আছে, এইটি এই যারা কথা বলেন তারা কি এই পদ্ধতি সম্পর্কে জানেন? এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট, আপনি যদি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট দেখেন, এখানে লাফার্সকে সবসময় এখনো বলা হচ্ছে লাফার্স একটা ভালো শেয়ার, এখানে ভালো ইনভেস্টমেন্ট করো দীর্ঘমেয়াদী। লাফার্স কিন্তু নন মার্জিন, মানে আমাদের যে নিজস্ব রুলস 40-এর পি বাইরে গেলে তাকে লোন দেওয়া যাবে না, সে কিন্তু 40-এর উপরে পি। তাহলে লাফার্সকে ওই ক্যালকুলেশন দিয়ে আপনি যদি হিসাব করেন, লাফার্সকে কিন্তু সে আজ ভালো যৌক্তিক প্রাইসে নেই। আবার যদি আপনি পৃথিবীর নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে আজকের তথ্য দেখেন, সেখানে কিন্তু 300 পিতেও অনেক কোম্পানির লেনদেন হচ্ছে এবং সেটি ভালো কোম্পানি ধরা হচ্ছে। তাহলে এই ক্যাপিটাল মার্কেটের বিষয়ে কথা বলার আগে কোনটা যৌক্তিক বলে ফেললাম, কোনটা অযৌক্তিক বলে ফেললাম, এটি করার আগে কি চিন্তা করা দরকার? এই ব্যাপারে আসলে আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। যারা আমি আসলে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমার ধারণা অত স্পষ্ট না, বা ওই বিষয়ে আমার অত নলেজ নেই, বা এ বিষয়ে আমি সব কিছু জানিও না, সেই সম্পর্কে যদি কেউ এভাবে মন্তব্য করে, এটা দুঃখজনক। তার কারণ এই মন্তব্যের কারণে কিন্তু ওই অনেকে তারা তাদের ডিসিশন নেয় যে এই অমুক ব্যক্তি এই কথাটি বলেছিল, এটার রেজাল্টটা কি হতে পারে। আসলে এই জন্য আমরা যারা কথাবার্তা বলি, আমাদের একটু সাবধান হয়ে কথাবার্তা বলা উচিত। যেটা হয় বা হওয়া উচিত, আমাদের সেই কথাটাই বলা উচিত। যেখানে আমার কথা বলার কোনো অথরিটি নেই, বা আমি যে বিষয়ে আমার কোনো আসলে ধারণাই নেই, আমি যদি এইভাবে মন্তব্য করে দেই, তাহলে বাজার কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। এর জন্য আমি মনে করি এটা আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত, এভাবে কথাবার্তা না বলাটাই ভালো। এটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের বিভিন্ন দায়িত্ব পূর্ণ পদে যারা আছেন, তাদেরও বোধহয় একটু সচেতন হওয়া দরকার। তার কারণ তাদের একটি মন্তব্যে বাজার সাংঘাতিকভাবে প্রভাবিত হয়, এবং সেই জন্য আমি আমার এই সমস্ত দায়িত্বশীল লোকদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, যে কোনো একটা কথা বলার আগে বাজার সম্পর্কে ভালো ধারণা নিয়ে কথা বলা। যদি বলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ানো দরকার কিনা এই মুহূর্তে? অবশ্যই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ানো দরকার। তবে তার চেয়ে বড় কথা হলো, স্যার যে কথাটা বললেন, আমিও এটার সাথে একমত, যে অ্যাক্সেস মনিটরিং ভালো, কিন্তু অ্যাক্সেস মনিটরিংয়ে আমাদের বাজারকে ক্ষতিগ্রস্ত করে, যাতে করে আমাদের আস্থা, বিনিয়োগকারীদের আস্থা নষ্ট না হয়ে যায়। সেই দিক দিয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্যাপিটাল মার্কেট এবং অন্য মার্কেট সম্পর্কে মানুষের আসলে স্পষ্ট ধারণা থাকা দরকার যে এটি ক্যাপিটাল মার্কেট, এখানে কথা বলার আগে বুঝে শুনে কথা বলা দরকার। যে আমরা বিনিয়োগকারীদের যে পরামর্শ দেই, বুঝে শুনে দেখে বিনিয়োগ করুন, কথা বলার আগেও সেটি করা উচিত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।